আপনি কি জানেন 2026 বিশ্বকাপের মাধ্যমে ফিফা $13 বিলিয়ন আর্ন করার টার্গেট নিয়েছে, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি। মাঠে গোল হবে ঠিকই, কিন্তু মাঠের বাইরে চলবে টাকার খেলা। 2026 বিশ্বকাপে দল সংখ্যা 32 থেকে 48 করা, টেকনোলজির বিপ্লব এবং হোস্ট দেশগুলোর অর্থনীতির পরিবর্তন, সব মিলিয়ে এটি হতে যাচ্ছে মানব ইতিহাসের বৃহত্তম একটি শো। ফিফা ওয়ার্ল্ড কাপ মানেই আবেগ, গ্যালারির গর্জন আর প্রিয় দলের গোল। কিন্তু সেই মাঠের ঘাসের নিচেই লুকিয়ে আছে $1 বিলিয়ন অর্থনীতির এক বিশাল সাম্রাজ্য। এবারের ওয়ার্ল্ড কাপ শুধুমাত্র 46 দিনের একটি টুর্নামেন্ট নয়, বরং এটি হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় একটি স্পোর্টস বিজনেস ইভেন্ট। হ্যালো এভরিওয়ান, আমি আফরিন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে ডিকোড করব এটি কি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নাকি একটি বিশাল কর্পোরেট বিজনেস। চলেন তাহলে শুরু করা যাক। ফিফা ওয়ার্ল্ড কাপ বিশ্বের অন্যতম বৃহত্তম স্পোর্টস টুর্নামেন্টগুলোর একটি। ফিফার প্রতিবেদন অনুযায়ী 2022 সালে কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ মাঠে দর্শক উপস্থিতি ছিল প্রায় 34 লাখ, এবং ফিফার অফিসিয়াল গ্লোবাল রিপোর্ট অনুযায়ী 2022 বিশ্বকাপ টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে প্রায় 5 বিলিয়ন দর্শক দেখেছিলেন। ইমাজিন করতে পারেন, একসাথে পুরো বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ এই একটি মাত্র সিঙ্গেল স্পোর্টস ইভেন্ট দেখেছে। এই বছরেও রেকর্ড ব্রেকিং অডিয়েন্স এই টুর্নামেন্ট দেখবে বলে প্রেডিক্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বছর ওয়ার্ল্ড কাপের গ্যালারিতে দর্শক উপস্থিতি থাকবে প্রায় 5.5 মিলিয়ন, এবং টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে এই বছর প্রায় 6 বিলিয়ন মানুষ ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে পারে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু একটি বিষয় কি আপনি কখনো চিন্তা করে দেখেছেন, এই ফিফার যে বিজনেস মডেল সেটি কিভাবে কাজ করে? কেন সারা বিশ্বের আলাদা আলাদা দেশ তাদের নিজেদের দেশে এই ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করতে চায়? চলুন বিষয়টি একটু বিস্তারিতভাবে বুঝি। ফিফা একটি ফ্রেঞ্চ ওয়ার্ড। যেহেতু আমি ফ্রেঞ্চ বলতে পারি না, তাই ফ্রেঞ্চ ভাষায় এর প্রোনাউন্সিয়েশন করতে পারবো না। তবে ইংরেজিতে এর অনুবাদ হলো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল। ফিফা সম্পর্কে একটি বিষয় আপনাকে অবাক করে দিতে পারে। যদিও ফিফা বিলিয়ন বিলিয়ন ডলার আর্ন করে, তারপরেও ফিফা একটি এনজিও। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফিফা একটি নন প্রফিটেবল অর্গানাইজেশন। ফিফা বানানোর পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে যে কারণটি উল্লেখ করা হয়েছে সেটি হলো বিশ্বব্যাপী ফুটবলকে প্রমোট করা। অন্যান্য এনজিওগুলো যেভাবে সোশ্যাল ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে জড়িত, ঠিক একইভাবে ফিফাও সোশ্যাল ডেভেলপমেন্ট কর্মসূচি পরিচালনা করে, যেমন এডুকেশন ফর অল, সেভ দ্য প্ল্যানেট, প্রোটেক্ট চিলড্রেন। ফাইন্যান্সিয়ালি যদি দেখা যায়, তাহলে ফিফা 4 বছরের একটি সাইকেল ধরে তাদের রেভিনিউয়ের হিসাব করে। 2019 থেকে 2022 পর্যন্ত 4 বছরের সাইকেলে ফিফা রেকর্ড পরিমাণ আয় করেছিল। মোট সাইকেলে ফিফা আয় করেছিল $757 কোটি। এর মধ্যে শুধুমাত্র কাতার বিশ্বকাপ থেকেই তারা আয় করেছিল $5.77 বিলিয়ন। 2023 থেকে 2026 পর্যন্ত 4 বছরের সাইকেলে ফিফা পূর্বের সব রেকর্ড ভেঙে অবিশ্বাস্য রেভিনিউ জেনারেট করবে বলে প্রেডিক্ট করা হয়েছে। এই 4 বছরের সাইকেলে ফিফার রেভিনিউ জেনারেটের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $13 বিলিয়ন, যা 2022 কাতার বিশ্বকাপের তুলনায় 72% বেশি। ধারণা করা হচ্ছে এর মধ্যে শুধুমাত্র 2026 বিশ্বকাপ থেকেই প্রায় $8.91 বিলিয়ন সরাসরি আয় হবে। এত বিপুল পরিমাণে রেভিনিউ আর্নিং এর পিছনে যে কারণটিকে সবচেয়ে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সেটি হলো এবারে দল সংখ্যা 32 থেকে বাড়িয়ে 48 করা হয়েছে। দল সংখ্যা 32 থেকে বেড়ে 48 হওয়ার মানে হলো ম্যাচ সংখ্যা 64 থেকে বেড়ে 104টি হয়েছে, যার ফলে ব্রডকাস্টারদের কাছে বিক্রি করার মতো কন্টেন্ট সংখ্যা অনেক বেড়ে গেছে। উত্তর আমেরিকার বড় বড় সব স্টেডিয়াম এবং বিপুল দর্শক ধারণ ক্ষমতার কারণে টিকিট বিক্রি এবং হসপিটালিটি খাত থেকে ফিফার রেকর্ড $3 বিলিয়ন আয় করবে বলে প্রত্যাশা করছে। 2022 কাতার বিশ্বকাপে যার পরিমাণ ছিল $1 বিলিয়ন কাছাকাছি, নতুন গ্লোবাল স্পন্সর ও পার্টনারশিপের মাধ্যমে মার্কেটিং খাত থেকে প্রায় $1.8 বিলিয়ন থেকে $2.8 বিলিয়ন আয় হবে বলে তারা আশা করছে। এখন আসি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। অনেকেই প্রশ্ন করেন, ফিফা তো চাইলেই ইউটিউবে তাদের ম্যাচগুলো দেখানোর পারমিশন দিতে পারে, কিন্তু ফিফা এইটা করে না কেন? এখানেই আসে ফিফার সবচেয়ে বড় বিজনেস স্ট্র্যাটেজি। ফিফা তার আয়ের সবচেয়ে বেশি অংশ ইনকাম করে টেলিভিশন এবং ডিজিটাল ব্রডকাস্টিং রাইটস থেকে। বিশ্বকাপে ম্যাচগুলো বিভিন্ন দেশ ও অঞ্চলের জন্য আলাদা আলাদা টেলিভিশন চ্যানেল বা স্ট্রিমিং প্ল্যাটফর্মকে $বিলিয়ন বিনিময়ে বিক্রি করা হয়। ফর এক্সাম্পল, কিছু দেশ যেমন ইউএসএ, ইউকে, ইন্ডিয়া তাদের লোকাল ব্রডকাস্টারদেরকে রাইটস দেয়, এবং সেই ব্রডকাস্টাররা টাকা দিয়ে এক্সক্লুসিভ রাইটস কেনে।
যদি ওয়ার্ল্ড কাপ ইউটিউবে ফ্রি হয়ে যায়, তাহলে কেন টেলিভিশন চ্যানেলগুলো তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার দিবে? স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো কেন সাবস্ক্রিপশন সেল করবে? কারণ ফিফার পুরো বিজনেস মডেলই দাঁড়িয়ে রয়েছে তাদের এক্সক্লুসিভিটির উপরে। যা সবার কাছে ফ্রি, তা কারোর কাছেই ভ্যালুয়েবল না। এই কারণেই ফিফা ইউটিউবে শুধুমাত্র হাইলাইটস, গোলস, বেস্ট মোমেন্ট এবং শর্ট ক্লিপ চালানোর পারমিশন দেয়, কিন্তু ফুল ম্যাচ চলে যায় পেইড ইকোসিস্টেমে। এটাই ফিফার কন্ট্রোল ডিস্ট্রিবিউশন স্ট্র্যাটেজি। ইউটিউব হলো মার্কেটিং ফানেল, আর টেলিভিশন হলো মেইন রেভিনিউ ইঞ্জিন। এখন আসি স্পন্সরশিপের প্রসঙ্গে। 2026 ওয়ার্ল্ড কাপে বিশ্বের বড় বড় সব ব্র্যান্ড যেমন এডিডাস, কোকাকোলা, ভিসা, হুন্ডাই এবং লেনোভোর মতো ব্র্যান্ডগুলো বিপুল পরিমাণে অর্থ ফিফা স্পন্সরশিপের পিছনে খরচ করছে। এর পিছনে রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট এবং সুদূর প্রসারী বিজনেস স্ট্র্যাটেজি। বড় বড় ব্র্যান্ডগুলো কেন এত টাকা খরচ করে ফিফার স্পন্সরশিপ নেয়? এর পিছনে মেইনলি দুটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো, একযোগে পুরো পৃথিবীর অর্ধেকেরও বেশি মানুষের মনোযোগ আকর্ষণ করা পসিবল শুধুমাত্র এই একটি প্ল্যাটফর্মের মাধ্যমে। বর্তমানে মানুষের মনোযোগ কোনো একটি নির্দিষ্ট জায়গায় ধরে রাখা সবচেয়ে কঠিন একটি কাজ। কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ হলো এমন একটি ইভেন্ট যা পুরো পৃথিবীকে এক জায়গায় থামিয়ে দেয়। যেহেতু এবারের বিশ্বকাপে পুরো বিশ্ব জুড়ে 6 বিলিয়নেরও বেশি দর্শক যুক্ত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে, এবং বিশ্বের আর কোনো প্ল্যাটফর্ম বা বিজ্ঞাপন মাধ্যমে এক মুহূর্তে এত বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। মানুষ যখন ফুটবল দেখে, তখন তারা চরম উত্তেজনা, আনন্দ এবং আবেগের মধ্যে দিয়ে যায়। কোনো একটি দল শেষ মুহূর্তে গোল করে যখন জিতে যায়, তখন মানুষের মধ্যে যে আনন্দ এবং ইমোশনের সৃষ্টি হয়, বড় বড় ব্র্যান্ডগুলো মূলত মানুষের সেই ইমোশনেরই অংশ হতে চায়। দ্বিতীয় কারণ হলো, ফিফা তার স্পন্সরদের নির্দিষ্ট কিছু পাওয়ার প্রোভাইড করে, যা অন্য কোনো ব্র্যান্ড টাকা দিয়েও কিনতে পারে না। যেমন 1970 সাল থেকে এডিডাস বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচের বল তৈরি করে আসছে। মাঠের প্রতিটি শট, প্রতিটি গোল এবং ইতিহাসের পাতায় থেকে যাওয়া প্রতিটি ছবিতে তাদের বলের উপস্থিতি থাকে। ভিসা স্টেডিয়ামের টিকিট কেনাকাটার অফিসিয়াল গেটওয়ে, যার ফলে হাজার হাজার মানুষ তাদের কার্ড ব্যবহার করতে বাধ্য হয়। কোকাকোলা ছাড়া স্টেডিয়ামের ভেতরে কিংবা অফিসিয়াল ফ্যান জোনে অন্য কোনো ব্র্যান্ড তাদের কোমল পানীয় বিক্রি করতে কিংবা বিজ্ঞাপন প্রচার করতে পারে না। কোনো একটি ব্র্যান্ড যখন ফিফার মতো একটি গ্লোবাল প্ল্যাটফর্মের সাথে পার্টনার হিসেবে নাম লেখায়, তখন ওয়ার্ল্ড মার্কেটে তাদের উপরে কাস্টমারের ফেইথ বহু গুণে বেড়ে যায়। এটি প্রমাণ করে যে কোম্পানিটি অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং বিশ্বমানের। এই বিশ্বাসযোগ্যতা তাদেরকে গ্লোবালি বিজনেস এক্সপান্ড করতে সাহায্য করে। বড় বড় ব্র্যান্ডগুলো মূলত অ্যাটেনশন বা মানুষের মনোযোগ কিনতে এত টাকা খরচ করে। যখন কোনো একটি ব্র্যান্ড বিশ্বকাপের মূল অংশে পরিণত হয়, তখন তাদের প্রোডাক্ট বিক্রি এবং ব্র্যান্ড ভ্যালু এতটাই বেড়ে যায় যে এই স্পন্সরশিপের পিছনে খরচ করা মিলিয়ন মিলিয়ন ডলারও তখন তাদের একটি প্রফিটেবল ইনভেস্টমেন্টে পরিণত হয়। এবারের ওয়ার্ল্ড কাপের আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং বিষয় হলো এআই টেকনোলজির ব্যবহার। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। 2026 ওয়ার্ল্ড কাপে ব্যবহৃত অফিসিয়াল ম্যাচের বল এডিডাস ট্রায়োন্ডাতে এআই বেসড কানেক্টেড বল টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই ফুটবলটি আসলে একটি স্মার্ট ডিভাইস। এই বলের ভিতরে এমন একটি চিপ রয়েছে যেটি প্রতি সেকেন্ডে 500 বার ডেটা পাঠায়। এমনকি ম্যাচের আগে এটিকে মোবাইল ফোনের মতো চার্জও দিতে হয়। একবার ভেবে দেখুন তো, যখন একজন প্লেয়ার বলটিকে পাস দিল, তখন সাধারণ মানুষের চোখে সেটি শুধুমাত্র কয়েক সেকেন্ডের একটি ঘটনা, কিন্তু বলের ভেতরে থাকা সেন্সর সেই মুহূর্তটিকে রেকর্ড করে ফেলেছে। বলটিকে কখন স্পর্শ করা হয়েছে, বলটি কোন দিকে গেছে, কত গতিতে গেছে, সব তথ্য সিস্টেমে পাঠানো হচ্ছে। এখন প্রশ্ন হলো, ফিফা এই তথ্য দিয়ে কি করবে? এখানেই আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্টেডিয়ামের চারপাশে থাকা অসংখ্য ক্যামেরা প্লেয়ারের অবস্থান ট্র্যাক করে, আর বলের ভেতরে থাকা সেন্সর বলের তথ্য পাঠায়। এরপরে এআই এই দুই ধরনের তথ্য বিশ্লেষণ করে, ফলে রেফারি এবং ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি খুব দ্রুত বুঝতে পারে প্লেয়ারটি অফসাইডে ছিল কিনা। একসময় অফসাইডের বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েক মিনিট সময় লেগে যেত। প্লেয়ার অপেক্ষা করত, দর্শক অপেক্ষা করত, অনেক সময় অফসাইড নিয়ে বিতর্ক পর্যন্ত সৃষ্টি হয়ে যেত। এইবারে সেই বিতর্ক এড়াতেই টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। কিন্তু এই টেকনোলজির বিষয়টি শুধুমাত্র ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি একটি বিশাল বিজনেস ট্রেন্ড। বর্তমান পৃথিবীতে ডেটা হলো সবচেয়ে বড় ইকোনমিক ফুয়েল, আর 2026 ওয়ার্ল্ড কাপকে পরিণত করা হয়েছে একটি লাইভ ডেটা প্রোডাক্টে। ফিফা এবং লেনোভো যৌথভাবে ফুটবল এআই প্রো নামের একটি জেনারেটিভ এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে
বিভিন্ন বড় বড় ক্লাবের কোচ, স্কাউট এবং ট্যাকটিক্যাল অ্যানালিস্টদের কাছে ডেটা ও ইনসাইটস বিক্রি করা হবে। কোন প্লেয়ারের পারফরমেন্স কেমন, কার ইনজুরি রিস্ক কতটুকু, এইসব প্রিমিয়াম ডেটা বড় বড় সব ফুটবল ক্লাবগুলো কোটি কোটি ডলার দিয়ে ফিফার কাছ থেকে সাবস্ক্রিপশন মডেলে কিনবে। এক কথায় বলা যায় 2023 থেকে 2026 সাইকেলে ফিফার যে রেভিনিউ বাজেট ধরা হয়েছে 13 বিলিয়ন ডলার, এই বিশাল অঙ্কের অর্থের পেছনে এআই ডেটা মাঠের ভিতরে এবং মাঠের বাইরে সরাসরি ফুয়েল হিসেবে কাজ করছে। এবারে আলোচনা করব বিশ্বকাপের আয়োজক দেশগুলো সম্পর্কে। বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম 3টি দেশ ইউএসএ, মেক্সিকো এবং কানাডা যৌথভাবে এই আসরটি আয়োজন করছে। এই 3টি দেশের মোট 16টি শহরে এবারে রেকর্ড সংখ্যক অর্থাৎ 48টি দলের 104টি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, বিশ্বকাপের মাধ্যমে কি আয়োজক দেশগুলো আসলেই লাভবান হয়? একটি ম্যাচের মাধ্যমে কি পুরো একটি শহরের অর্থনীতির চিত্র সত্যিই বদলে যায়? আসলে একটি ম্যাচ বা টুর্নামেন্টের মাধ্যমে পুরো শহরের অর্থনীতি চিরতরে বদলে যাবে, বিষয়টি ঠিক এভাবে কাজ করে না। তবে ম্যাচ বা টুর্নামেন্ট চলাকালীন সময়ে সেই শহরের অর্থনীতিতে সাময়িক জোয়ার আসে। চলুন বিষয়টি একটু ডিটেলসে বুঝি। ম্যাচ বা টুর্নামেন্ট চলাকালীন সময়ে সেই শহরগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দর্শকরা ভিড় করেন, যার ফলে স্থানীয় হোটেল, রেস্টুরেন্ট এবং ট্রান্সপোর্ট সহ দোকানগুলোতে রেকর্ড পরিমাণে কেনাবেচা হয়। স্টেডিয়ামের নিরাপত্তা, লজিস্টিক্স, ভলান্টিয়ারিং এর মতো সেক্টরগুলোতে হাজার হাজার মানুষের সাময়িক কর্মসংস্থান তৈরি হয়। টেলিভিশনের থ্রুতে এই ম্যাচগুলো সারা বিশ্বের কোটি কোটি মানুষ দেখেন। এর মাধ্যমে শহরের ওয়ার্ল্ড ওয়াইড প্রচার এবং সিটি ব্র্যান্ডিং হয়, যা ভবিষ্যতে পর্যটক এবং বিনিয়োগ আকর্ষণে সহায়তা করে। তবে অনেক সময় ওয়ার্ল্ড কাপ আয়োজনকারী দেশগুলোর লাভের অঙ্কের পরিমাণকে যতটা বাড়িয়ে বলা হয় ততটা লাভ হয় না, কারণ ওয়ার্ল্ড কাপ চলাকালীন সময়ে সেই এরিয়াগুলোতে অতিরিক্ত ভিড় এবং অতিরিক্ত হোটেল কস্টের কারণে সাধারণ পর্যটকেরা সেই এরিয়াগুলো এড়িয়ে চলেন, যার ফলে স্বাভাবিক পর্যটন খাত কিছুটা ধাক্কা খায়। টিকিট বিক্রি, মেইন স্পন্সর এবং বড় বড় ব্র্যান্ডিং রাইটস বা টেলিভিশন ব্রডকাস্টিং এর ম্যাক্সিমাম অর্থই সরাসরি ফিফা পায়, আয়োজক দেশ কিংবা স্থানীয় শহর বা সরকার পায় না। আয়োজক দেশগুলোর অর্থনীতি মূলত নির্ভর করে দর্শকের ব্যক্তিগত খরচের উপরে। এখন প্রশ্ন হলো, তাহলে এবারের বিশ্বকাপের আয়োজক দেশগুলো কি লাভবান হবে? ব্রাজিল বিশ্বকাপ 2014 কিংবা কাতার বিশ্বকাপ 2022-এর মতো এবারে বিশ্বকাপের আয়োজক দেশগুলোর বিশাল পরিমাণে আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি অনেকটা কম, কারণ যুক্তরাষ্ট্র, মেক্সিকো কিংবা কানাডা কাউকেই নতুন করে স্টেডিয়াম নির্মাণ করতে হয়নি। তাদের আগে থেকেই অত্যাধুনিক মানের স্টেডিয়াম এবং ইনফ্রাস্ট্রাকচার ছিল। যেহেতু তাদেরকে ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে অতিরিক্ত ট্রিলিয়ন ডলার খরচ করতে হয়নি, তাই স্টেডিয়াম তৈরির বিশাল ঋণ না থাকায় ম্যাচগুলো থেকে স্থানীয় বিজনেস যে রেভিনিউ আর্ন করবে তাতেই এই 16টি শহর বেশ ভালোভাবেই প্রফিটেবল হবে। বিশ্বকাপকে আমরা সাধারণত একটি টুর্নামেন্ট হিসেবে দেখি, কিন্তু এর পিছনে রয়েছে বিজনেস, টেকনোলজি, মার্কেটিং, ট্যুরিজম, ডেটা, ব্র্যান্ডিং এবং বিলিয়ন ডলার ইকোনমি। একটি ফুটবল ম্যাচের পেছনে কাজ করে হাজার হাজার ব্যবসা, লক্ষ লক্ষ মানুষের অর্থনৈতিক কার্যক্রম। তাই বিশ্বকাপ শুধু একটি ফুটবল ম্যাচ না, এটি পৃথিবীর সবচেয়ে বড় স্পোর্টস বিজনেস ইভেন্টগুলোর একটি। আপনার মতে এবারের বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় দিক কোনটি? কমেন্ট বক্সে জানান। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।